ওকে, তো আজকে আমি তোমাদের একটা বিশাল বড় কনফিউশন ক্লিয়ার করব, সেটা হচ্ছে স্পোরোফাইট এবং হচ্ছে গ্যামিটোফাইট। হ্যাঁ, তো এটা পড়ার সময় অনেকের কনফিউশন লাগে যে ভাই স্পোরোফাইট মানে কি আর গ্যামিটোফাইট মানে কি। হ্যাঁ, খুবই কমন একটা সমস্যা। ওকে, চলো তাহলে স্পোরোফাইট এবং হচ্ছে গ্যামিটোফাইট, হ্যাঁ, এই কথাটা আমি যখন লিখছি তখন এখানে একটা কথা খুবই কমন, যেটা হচ্ছে ফাইট। ঠিক আছে, ফাইট কথাটা হচ্ছে একদম কমন, যে ফাইট মানে কি আসলে। ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। ঠিক আছে, ফাইট মানে হচ্ছে উদ্ভিদ। যদি আমি আরও স্পেসিফিক্যালি বলি, ঠিক আছে, ফাইট ফাইট যদি আমি স্পেসিফিক্যালি বলি, ফাইট বা হচ্ছে ফাইটো, ঠিক আছে, এগুলা মেনলি বোঝায় হচ্ছে সবুজ উদ্ভিদকে। ঠিক আছে, ফাইট বা হচ্ছে ফাইটো, এটা বলতে মেনলি বোঝায় হচ্ছে সবুজ উদ্ভিদকে, সবুজ উদ্ভিদকে বোঝায়। ঠিক আছে, তারপর খেয়াল করো, এখানে বলা হয়েছে স্পোরোফাইট। তাহলে স্পোরো কথাটার মানে কি? স্পোরোফাইট, স্পোরো কথাটার মানে কি? স্পোরো কথাটার মানে হচ্ছে স্পোর। ঠিক আছে, স্পোরো কথাটা আসছে হচ্ছে স্পোর থেকে, মানে একটা স্পোর। আর গ্যামিটোফাইট, ঠিক আছে, গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট এখানে মেইন কথা হচ্ছে গ্যামিট। ঠিক আছে, গ্যামিটোফাইট মানে হচ্ছে গ্যামিট। এতটুকু ক্লিয়ার? তাহলে ফাইট, ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, সবুজ উদ্ভিদ। এর ভিতরে হচ্ছে স্পোরোফাইট মানে হচ্ছে এখানে মেনলি স্পোর বোঝাচ্ছে, আর গ্যামিটোফাইট এখানে মেনলি গ্যামিট বোঝাচ্ছে। আচ্ছা, তো স্পোর, স্পোর তৈরি করে যেসব উদ্ভিদ, ফাইট মানে উদ্ভিদ, তাহলে একটা উদ্ভিদ বা একটা গাছ যখন স্পোর তৈরি করে তখন তাকে আমি বলতে পারি স্পোরোফাইট। একটা উদ্ভিদ বা একটা গাছ যখন গ্যামিট তৈরি করে তখন তাকে আমি বলি হচ্ছে গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট। ওকে, তাহলে স্পোরোফাইটটা হচ্ছে স্পোর তৈরি করবে, গ্যামিটোফাইটটা গ্যামিট তৈরি করবে। ক্লিয়ার এতটুকু? এরপর চল, স্পোর, স্পোর কথাটার বাংলা কি আসলে? স্পোর কথাটার বাংলা হচ্ছে রেণু। ওকে, স্পোর কথাটার বাংলা হচ্ছে রেণু। আর গ্যামিট, গ্যামিট কথাটার মানে হচ্ছে অনেকটা লিঙ্গ, লিঙ্গ বা গ্যামিট বলতে তুমি আসলে কি বুঝো? শুক্রাণু বা হচ্ছে ডিম্বাণু বুঝো। গ্যামিট বলতে শুক্রাণু বা হচ্ছে ডিম্বাণু। তো এদেরকে বাংলায় উদ্ভিদের ক্ষেত্রে নর্মালি লিঙ্গ বলা হয়, গ্যামিট বা হচ্ছে লিঙ্গ। এখন খেয়াল করো, স্পোরোফাইট বলতে বোঝাচ্ছি যারা স্পোর তৈরি করে। তাহলে স্পোরটাকে তারা, স্পোরের বাহক তারা, এই জন্য মাঝে মাঝে বলা হয় স্পোরোফাইটের বাংলা হচ্ছে রেণুদর। যেহেতু স্পোর মানে হচ্ছে রেণু আর ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, যারা রেণুটাকে ধরে রাখে এরকম উদ্ভিদ, তাহলে সেগুলো হচ্ছে স্পোরোফাইট। আর গ্যামিটোফাইট এটা হচ্ছে লিঙ্গধর, মানে হচ্ছে এরা গ্যামিট তৈরি করে। সহজ বাংলায়, যে স্পোরোফাইট আর স্পোর কিন্তু সেম না। ফাইট মানে হচ্ছে উদ্ভিদ, যে উদ্ভিদটা স্পোর তৈরি করতেছে পরবর্তীতে অবস্থাতে গিয়ে, তারা হচ্ছে স্পোরোফাইট। আর গ্যামিটোফাইট, গ্যামিটোফাইট মানে হচ্ছে, ফাইট মানে উদ্ভিদ, যে উদ্ভিদটা পরবর্তীতে গিয়ে গ্যামিট তৈরি করতেছে এরা হচ্ছে গ্যামিটোফাইট। তাহলে তুমি যদি বইতে দেখো রেণুদর, রেণুদর, তাহলে তুমি বুঝবা হচ্ছে সেটা বোঝাচ্ছে স্পোরোফাইট, স্পোরোফাইট, স্পোর না, বোঝাচ্ছে স্পোরোফাইট, স্পোরোফাইট, এটার বাংলা হচ্ছে রেণুদর। আর শুধু স্পোর বলে শুধু রেণু, রেণুদর উদ্ভিদটা পরবর্তীতে গিয়ে রেণু তৈরি করবে। যদি তুমি এক জায়গায় দেখো লিঙ্গদর লেখা, তার মানে সে হচ্ছে গ্যামিটোফাইট, তার মানে সে উদ্ভিদটা পরবর্তীতে গিয়ে গ্যামিট তৈরি করবে। কী তৈরি করবে? গ্যামিট তৈরি করবে। ওকে, এখন আমার কথা হচ্ছে যে আমি দেখতে পাই বইতে বিভিন্ন জায়গায় লেখা যে এটা হচ্ছে গ্যামিটোফাইটিক উদ্ভিদ, এটা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, মানে পার্থক্যটা কি? ওকে, তাহলে প্রথম কথা খুব মনোযোগ দিয়ে শোনো, সেটা হচ্ছে প্রত্যেকটা উদ্ভিদে, হ্যাঁ, প্রত্যেকটা উদ্ভিদেই, প্রত্যেকটা উদ্ভিদেই আমরা এই দুইটা অবস্থা দেখতে পাই, স্পোরোফাইটিক এবং হচ্ছে গ্যামিটোফাইটিক অবস্থা দেখতে পাই প্রত্যেকটা উদ্ভিদে। মানে কি, আমি তোমাকে একদম ক্লিয়ার করি বিষয়টা। ধরো ব্রায়োফাইটা, ঠিক আছে, ব্রায়োফাইটা, তো আমি যখন, তোমরা যখন ব্রায়োফাইটা পড়বা, ব্রায়োফাইটা পড়বা তখন দেখো লেখা আছে সেখানে যে ব্রায়োফাইটা হচ্ছে গ্যামিটোফাইটিক উদ্ভিদ। ব্রায়োফাইটা কি? গ্যামিটোফাইটিক উদ্ভিদ। ব্রায়োফাইটা হচ্ছে গ্যামিটোফাইটিক উদ্ভিদ। আর যখন টেরিডোফাইটা পড়বা তখন যেখানে দেখবে যে টেরিডোফাইটা এটা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ।
ঠিক আছে, স্পোরোফাইটিক উদ্ভিদ। তো আমি বললাম যে ভাই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা সব উদ্ভিদে আপনি বলছেন যে দুইটা দশায় থাকে, কিন্তু এখানে কেন লেখা যে ব্রায়োফাইটার গ্যামিটোফাইটিক আর টেরিডোফাইটা হচ্ছে স্পোরোফাইটিক? এটার কারণ হচ্ছে মেইনলি এই দুইটা দশা থাকার পরেও, ঠিক আছে, তুমি একটা উদ্ভিদকে যে কোনো একটা অবস্থা দেখতে পাও। ধরো ব্রায়োফাইটা বা হচ্ছে মস, ঠিক আছে, ব্রায়োফাইটা বা হচ্ছে মস, ধরো এটা হচ্ছে মস, ঠিক আছে, এটা হচ্ছে মসের দেহ, হ্যাঁ, ধরো সাপোজ এটা হচ্ছে মসের দেহ। তো তুমি এই মসকে দেখতেছো, এই মসকে দেখতেছো, তো এই মসের এই অবস্থাটা, মসের এই দেহটা, এই অবস্থাটা হচ্ছে গ্যামিটোফাইটিক অবস্থা। এটা হচ্ছে গ্যামিটোফাইটিক অবস্থা তার, ঠিক আছে, গ্যামিটোফাইটিক অবস্থা। আর তুমি যখন টেরিডোফাইটা বা হচ্ছে ফার্নকে দেখো, ধরো সাপোজ এটা ফার্ন, ধরো আমি আঁকলাম এটা হচ্ছে ফার্ন, তখন এই অবস্থাটা ফার্নের দেহটা যখন তুমি দেখো, ঠিক আছে, ফার্নের দেহটা তুমি যখন দেখো তখন এটা থাকে হচ্ছে স্পোরোফাইটিক অবস্থায়, স্পোরোফাইটিক অবস্থায়, স্পোরোফাইটিক অবস্থায়। তারপরে আসো, তাহলে গ্যামিটোফাইট আমি বুঝলাম যে এরা গ্যামিট তৈরি করবে, ঠিক আছে, গ্যামিট তৈরি করবে, গ্যামিট তৈরি করবে। এখন গ্যামিট বলতে আমি নর্মালি শুক্রাণু বা ডিম্বাণু বুঝি, এবং তোমরা জানো যে গ্যামিট মানে হচ্ছে এরা হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? আমি আগের ভিডিওতে বলছি হ্যাপ্লয়েড মানে হচ্ছে এন। তাহলে গ্যামিটগুলো হচ্ছে এন, মানে এখানে এক সেট ক্রোমোজোম থাকে, এক সেট ক্রোমোজোম থাকে। দেখো আবার একটু বলি, মানুষের ক্ষেত্রে 23 জোড়া ক্রোমোজোম আছে, তার ভিতরে 23টা ক্রোমোজোম বাবা থেকে, 23টা ক্রোমোজোম মায়ের থেকে। তাহলে একটা ক্রোমোজোমের জন্য 2টা সেট আছে, এই জন্য মানুষ ডিপ্লয়েড। আর যদি শুধু বাবা থেকে আসতো 23টা, মায়ের থেকে নাই, তাহলে হ্যাপ্লয়েড হইতো। তেমনভাবে এখানে উদ্ভিদের ক্ষেত্রে তুমি চিন্তা করতে পারো যে এদের ক্ষেত্রে শুধুমাত্র একটা সেট থাকে, একটা সেট থাকে, এজন্য হচ্ছে গ্যামিটের ক্ষেত্রে শুধুমাত্র ক্রোমোজোমের একটা সেট থাকে, এজন্য গ্যামিটটা হচ্ছে হ্যাপ্লয়েড। তাহলে গ্যামিটোফাইটিক উদ্ভিদ বললে এরা হচ্ছে হ্যাপ্লয়েড, এরা হচ্ছে কি? এরা হচ্ছে হ্যাপ্লয়েড। গ্যামিটোফাইটিক উদ্ভিদ বললে এরা হচ্ছে হ্যাপ্লয়েড বা হচ্ছে এন। আর স্পোরোফাইটিক বললে এরা হবে ডিপ্লয়েড। হ্যাঁ, স্পোরোফাইটিক বললে এরা হবে ডিপ্লয়েড বা হচ্ছে টুয়াইসেন। তাহলে ডিপ্লয়েড মানে কি? যে একটা ক্রোমোজোমের জন্য 2টা সেটই আছে, একটা ক্রোমোজোমের জন্য 2টা সেটই থাকে, এরা হচ্ছে ডিপ্লয়েড। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া এটাকে আমি গ্যামেটোফাইটিক কেন বললাম, কেন স্পোরোফাইটিক বললাম না? কারণ আমরা যখন ব্রায়োফাইটসকে দেখি বা মসকে দেখি, ঠিক আছে, আমরা যখন ব্রায়োফাইটস বা মসকে দেখি তখন আমরা তাদেরকে হ্যাপ্লয়েড অবস্থায় দেখতে পাই। তার মানে আজকের পর থেকে তুমি যখন একটা মসকে দেখবা, ঠিক আছে, তখন মনে রাখবা তার শরীর বা হচ্ছে তার দেহটা হচ্ছে গ্যামিটোফাইটিক বা হচ্ছে হ্যাপ্লয়েড বা হচ্ছে এন। তার ডিপ্লয়েড অবস্থাও আছে, স্পোরোফাইটিক অবস্থাও আছে, বাট সেটা হচ্ছে সংক্ষিপ্ত, ঠিক আছে। এবং এর প্রধান যে অবস্থাটা সেটা হচ্ছে গ্যামিটোফাইটিক। এর প্রধান অবস্থাটা হচ্ছে কি? গ্যামিটোফাইটিক, ঠিক আছে। তাহলে আমি বলছি যে প্রত্যেকটা উদ্ভিদের ক্ষেত্রে 2টা অবস্থায় থাকে, বাট ওইটাকে গ্যামিটোফাইটিক নাকি স্পোরোফাইটিক এটা আমরা নামকরণ করি এই ভিত্তিতে যে কোন অবস্থাটা হচ্ছে সবথেকে বেশি সময় ধরে থাকে, বা যেটাকে আমরা নর্মাল অবস্থাতে দেখি। যেমন তুমি চিন্তা করো, তুমি যদি টেরিডোফাইটস বা হচ্ছে আম গাছ, তুমি একটা আম গাছ চিন্তা করো, আম গাছ, হ্যাঁ, আম গাছ চিন্তা করো, আম গাছকে যখন আমরা দেখি তখন ওই আম গাছে স্পোরোফাইটিক অবস্থা থাকে, তার মানে আম গাছটা হচ্ছে ডিপ্লয়েড থাকে, তার মানে আম গাছে তখন সেই অবস্থাতে টুয়াইসেন সংখ্যক ক্রোমোজোম থাকে। আর যখন আমি ব্রায়োফাইটাকে দেখি, ঠিক আছে, বা এলগিকে দেখি বা ব্রায়োফাইটাকে দেখি, তখন তারা হ্যাপ্লয়েড অবস্থা থাকে। এদের মানে কি? মানে হচ্ছে একটা মাত্র সেট ক্রোমোজোম থাকে, এক সেট ক্রোমোজোম থাকে, বা হ্যাপ্লয়েড অবস্থা থাকে, তখন সেটাকে বলা হয় হচ্ছে গ্যামেটোফাইটিক উদ্ভিদ। আর যখন আমি আম গাছকে দেখি বা হচ্ছে যখন আমি টেরিডোফাইটাকে দেখি, তখন তারা থাকে হচ্ছে স্পোরোফাইটিক অবস্থায়, মানে ডিপ্লয়েড অবস্থায়, মানে হচ্ছে টুয়াইসেন সংখ্যক ক্রোমোজোম থাকে।
ওকে, তার মানে আজকের পর থেকে তুমি যদি দেখো কোনো একটা জায়গায় লেখা যে ধরো জাম গাছ একটা স্পোরোফাইটিক উদ্ভিদ তোমার বইতে লেখা, তখন তুমি কি চিন্তা করবা? তার মানে হচ্ছে জাম গাছকে যখন আমি দেখতেছি তখন সে জাম গাছের টুয়াইস n সংখ্যক ক্রোমোজোম আছে, বা হচ্ছে সেটা স্পোরোফাইটিক অবস্থায় আছে। আর যখন তুমি ব্রায়োফাইটাকে দেখবা তখন তুমি বলবা যে তারা হচ্ছে গ্যামেটোফাইটিক অবস্থায় আছে, মানে n সংখ্যক ক্রোমোজোম আছে। এখন কথা হচ্ছে যে স্পোরোফাইট তো স্পোর তৈরি করতেছে, আর গ্যামেটোফাইট তৈরি করতেছে হচ্ছে গ্যামেট। ঠিক আছে, এতটুকু আমরা জানি। গ্যামেটোফাইট তৈরি করতেছে গ্যামেট, এতটুকু আমরা জানি। তো এখন প্রশ্ন হচ্ছে আমার যে স্পোর এবং হচ্ছে গ্যামেট এদের মধ্যে পার্থক্য কী? হ্যাঁ, স্পোর এবং হচ্ছে গ্যামেট এদের মাঝখানে পার্থক্যটা কী আসলে, যে এই দুইটা অবস্থায় কেন থাকে? তাহলে স্পোর নর্মালি একটা উদ্ভিদের এমন একটা অবস্থা যে অবস্থায় মেইনলি আমাদের অযৌন জনন হয়। যৌন জনন হইতে পারে, বাট নর্মালি সাধারণত এই জায়গায় তোমার হচ্ছে অযৌন জনন হয়। মানে স্পোরটা যৌন জনন এবং অযৌন জনন দুইটাই করতে পারে। ঠিক আছে, স্পোরটা যৌন জনন অযৌন জনন দুইটাই করতে পারে। বাট আমি যদি নর্মালি গ্যামিট বলি, ঠিক আছে, আমি গ্যামিট বলি, তাহলে এরা শুধুমাত্র যৌন জনন করতে পারে। ঠিক আছে, এরা শুধুমাত্র যৌন জনন করতে পারে। ঠিক আছে, তাহলে স্পোরটা হচ্ছে যৌন জনন অযৌন জনন দুইটাই করতে পারে, বাট গ্যামিটটা হচ্ছে শুধুমাত্র যৌন জনন করবে। ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশন করবে, আর এই সেক্সুয়াল এসেক্সুয়াল দুইটাই করতে পারে। ওকে, এখন তোমার এই যে স্পোরটা, হ্যাঁ, এই যে স্পোরটা বা যেটাকে আমরা রেণু বলতেছি, সে একদম নিজে থেকেই বিভাজিত হয়ে, ঠিক আছে, নিজে থেকে বিভাজিত হয়ে একটা নতুন উদ্ভিদে পরিণত হতে পারে। ঠিক আছে, নতুন একটা উদ্ভিদে পরিণত হতে পারে। ঠিক আছে, সে নিজে বিভাজিত হয়ে নতুন উদ্ভিদে পরিণত হতে পারে। বাট গ্যামিটটাকে অবশ্যই তার ফিউশন ঘটাইতে হবে, নিষেক ঘটাইতে হবে, তাই না? কারণ গ্যামিট, পুং গ্যামিট এবং স্ট্রে গ্যামিট দুইটা মিলিত হওয়ার পরেই তোমার হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশনটা হবে। বাট স্পোরের ক্ষেত্রে এরকম কোনো সিদ্ধান্ত নাই বা এরকম কোনো নিয়ম নাই যে তাকে আরেকজনের সাথে মিলিত হইতে হবে। সে ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে হচ্ছে নতুন উদ্ভিদ বা গাছে পরিণত হতে পারে। ঠিক আছে, এখন এই যে স্পোরোফাইট এবং হচ্ছে গ্যামেটোফাইট, হ্যাঁ, এই দুইটা দশাই কিন্তু একটা উদ্ভিদে আছে। স্পোরোফাইটিক এবং হচ্ছে গ্যামেটোফাইটিক দুইটাই কিন্তু একটা উদ্ভিদে আছে। এর ভিতরে যে অবস্থাটাকে আমরা উদ্ভিদটাকে দেখি, ঠিক আছে, যে অবস্থা আমরা উদ্ভিদটাকে দেখি বা কোন অবস্থাটা প্রকট, এটা হচ্ছে বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন। যেমন আম গাছের ক্ষেত্রে আমরা নর্মালি যখন আম গাছকে দেখি তখন তাকে স্পোরোফাইটিক অবস্থায় দেখি, টুয়াইসেন অবস্থায় দেখি। ঠিক আছে, টুয়াইসেন অবস্থায় দেখি। আর যখন ব্রায়োফাইটকে দেখি তখন তাদেরকে আমরা গ্যামেটোফাইটিক অবস্থায় দেখি। তার মানে আম গাছের ক্ষেত্রে স্পোরোফাইটিক অবস্থাটা অনেক লম্বা, অনেক দীর্ঘ সময় ধরে চলে, তাহলে আম গাছটাকে এই জন্য আমরা বলি স্পোরোফাইটিক উদ্ভিদ। আর ব্রায়োফাইটের ক্ষেত্রে এদের যে হ্যাপ্লয়েড অবস্থাটা বা হচ্ছে গ্যামেটোফাইটিক অবস্থাটা সেটা অনেক সময় ধরে চলে, এই জন্য এদেরকে আমরা বলি ব্রায়োফাইটদেরকে গ্যামেটোফাইটিক উদ্ভিদ। ঠিক আছে, দেন তুমি চিন্তা করো, আমি বলছি স্পোরোফাইট, হ্যাঁ, স্পোরোফাইট এটা হচ্ছে টুয়াইসেন, তাই না? স্পোরোফাইট এটাকে আমি বলছি টুয়াইসেন, বাট স্পোরটা হচ্ছে এন। ঠিক আছে, স্পোরটা হচ্ছে এন। আর গ্যামেটোফাইটটা তো অবশ্যই এন, তাই না? গ্যামেটোফাইটটা হচ্ছে অবশ্যই এন এবং গ্যামিটটাও এন। ঠিক আছে, তাহলে তুমি দেখো যে স্পোরোফাইটটা টুয়াইস এন বাট স্পোরটা হচ্ছে এন। ঠিক আছে, স্পোরোফাইটটা টুয়াইস এন, স্পোরটা হচ্ছে এন। তার মানে ক্রোমোজোম সংখ্যাটা কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। যখন স্পোর তৈরি হয় তখন ক্রোমোজোম সংখ্যাটা অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গায় তোমার হচ্ছে মায়োসিস ডিভিশন হয়। ঠিক আছে, মিওসিস বা মায়োসিস ডিভিশন হয়। আর গ্যামিট থেকে গ্যামিট তৈরি হয়, গ্যামেটোফাইট থেকে গ্যামিট তৈরি হয়। এখানে এন আর এন মানে ক্রোমোজোম সংখ্যার কোনো হ্রাস পায় নাই। তাহলে এই জায়গায় আমার হবে হচ্ছে মাইটোসিস ডিভিশন। ঠিক আছে, এটার ক্ষেত্রে হবে কি, এটার ক্ষেত্রে হবে হচ্ছে মাইটোসিস ডিভিশন। ঠিক আছে, মাইটোসিস ডিভিশন। তাহলে স্পোরোফাইটটা হচ্ছে ডিপ্লয়েড এবং স্পোরোফাইট থেকে পরবর্তী স্পোর তৈরি হয়। তাহলে ডিপ্লয়েড স্পোরোফাইট থেকে যখন স্পোর তৈরি হয় তখন সেই প্রক্রিয়াটা হচ্ছে
মিওসিস সেল ডিভিশন মানে মায়োসিস কোষ বিভাজন প্রক্রিয়া। আর গ্যামিটোফাইট থেকে যখন গ্যামিট তৈরি হয় তখন সেটা হয় হচ্ছে মাইটোসিস বিভাজন প্রক্রিয়া। ঠিক আছে, মাইটোসিস বিভাজন প্রক্রিয়া, মাইটোসিস বিভাজন প্রক্রিয়া। এখন এটা হচ্ছে স্পোরোফাইট আর গ্যামিটোফাইটের একটা বেসিক কনসেপ্ট। ঠিক আছে, আমরা নর্মালি যে অবস্থায় উদ্ভিদটাকে দেখি, যে অবস্থাটা অনেক দীর্ঘ, সেই উদ্ভিদটা সেই টাইপেরই হয়, স্পোরোফাইটিক বা হচ্ছে গ্যামিটোফাইটিক। এবং এদের ভিতরে একটা সাইকেল চলে বা চক্র চলে, যে একটা উদ্ভিদ জীবনের একটা পর্যায়ে স্পোরোফাইট থাকে, একটা পর্যায়ে গ্যামিটোফাইট থাকে। ঠিক আছে, একটা পর্যায়ে স্পোরোফাইট থাকে, একটা পর্যায়ে গ্যামিটোফাইট থাকে। ঠিক আছে, এই যে একটা চক্রাকারে, যে এখন স্পোরোফাইট দশা চলতেছে, পরবর্তীতে আবার গ্যামিটোফাইট দশা চলবে। ঠিক আছে, এই যে চক্রাকার ঘটনাটাকে, এটাকে আমরা বলি কি যৌনক্রম, এটাকে আমরা বলি হচ্ছে যৌনক্রম। ঠিক আছে, যৌনক্রম, বা এটাকে ইংলিশে বলা হয় অল্টারনেশন অফ জেনারেশন, অল্টারনেশন অফ জেনারেশন। ঠিক আছে, অল্টারনেশন অফ জেনারেশন। তো মেইনলি একটা উদ্ভিদের দুইটা দশা থাকতে পারে, স্পোরোফাইট বা গ্যামিটোফাইট, এবং এই দুইটা দশা পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটা আমরা টেরিসের ক্ষেত্রে সুন্দর করে ব্যাখ্যা করব। বাট এই যে আবর্তনটা, স্পোরোফাইট তারপর গ্যামিটোফাইট, এই যে একটার পর একটা মানে এই দুইটার পর্যায়ক্রমিক আবর্তন হচ্ছে, এটাকে বলি হচ্ছে যৌনক্রম বা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন। তাহলে আমরা কখন তাদেরকে স্পোরোফাইট বা গ্যামেটোফাইট বলবো? যখন যে অবস্থাটাতে আমরা উদ্ভিদটাকে দেখব, যেটা বেশি সময় ধরে চলবে, ঠিক আছে, সেটা হচ্ছে যদি স্পোরোফাইট দশাটা, টুয়াইসেন দশাটা বেশি সময় ধরে চলে, তাহলে সেটা স্পোরোফাইটিক উদ্ভিদ। যখন এন দশাটা বেশি সময় ধরে চলে, তখন সেটা গ্যামেটোফাইটিক উদ্ভিদ। তো এটা আমি বুঝতে পারছি, এই জিনিসটা ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে। বাট আরেকটা জিনিস হচ্ছে যৌনক্রম, যে এদের পর্যায়ক্রমিক আবর্তনটা হয়। ঠিক আছে, তো এটা কিভাবে হয় আমি জাস্ট অল্প একটু বলি, তাই তোমরা বুঝতে পারবা। যে যখন গ্যামিট তৈরি হয়, ঠিক আছে, গ্যামিট যখন হয়, তো গ্যামিটগুলার মিলিত হয়, অবশ্যই মিলিত হওয়ার পর জাইগোট হয়, তাই না? গ্যামেটগুলো মিলিত হওয়ার পর জাইগোট হয়, টুয়াইসেন। ঠিক আছে, টুয়াইসেন। তো জাইগোট যখন হয়, জাইগোট হওয়ার পর জাইগোট থেকে স্পোরোফাইটিক উদ্ভিদ হয়, বুঝছো না? জাইগোট থেকে কি হয়? জাইগোট থেকে তোমার হচ্ছে স্পোরোফাইটিক দশা হয়, কারণ জাইগোট তো টুয়াইসেন, তাই না? জাইগোটটা হচ্ছে কি, জাইগোটটা টুয়াইসেন, তাহলে স্পোরোফাইটিক দশা ওটাও কিন্তু টুয়াইসেন। জাইগোটটা টুয়াইসেন, আবার স্পোরোফাইটিক দশা এটাও টুয়াইসেন। তাহলে স্পোরোফাইটিক দশা থেকে তুমি চিন্তা করো, স্পোরোফাইটিক দশা থেকে যখন স্পোর তৈরি হয় মায়োসিস প্রক্রিয়ায়, তখন স্পোরটা কি হয়ে যায়? এন হয়ে যায়। ঠিক আছে, স্পোরটা কি হয়ে যায়? এন হয়ে যায়, তাই না? স্পোরটা কি হয়ে যায়? এন হয়ে যায়। স্পোরটা কি হয়ে যায়? এন হয়ে যায়। দেন স্পোরটা পরবর্তীতে আমি বলছি যে স্বাধীনভাবে সে হচ্ছে মানে হচ্ছে বিকশিত হতে পারে। বিকশিত হওয়ার পর সে এখান থেকে কি তৈরি করে? গ্যামিটোফাইট তৈরি করে, গ্যামিটোফাইট তৈরি করে, যেটা আমরা টেরিসের ক্ষেত্রে খুব সুন্দর করে দেখতে পারি। ঠিক আছে, ফার্নের ক্ষেত্রে সুন্দর করে দেখতে পারি, যেমন গ্যামিটোফাইট থেকে গ্যামেট তৈরি হয়। ঠিক আছে, তো মেনলি তুমি দেখো যে জাইগোট তৈরি হওয়ার পর এর পরের স্টেপে স্পোরোফাইট তৈরি হয়েছে, বা স্পোরোফাইট থেকে স্পোরোফাইট তৈরি হয়েছে, এই স্পোরোফাইটিক দশা, এটা টুয়াইসেন। তাহলে এই যে অবস্থাটা স্পোরোফাইটিক, এই অবস্থা যদি উদ্ভিদটা থাকে দীর্ঘদিন ধরে, তখন সেটা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ, যদি এটা প্রাধান্য বেশি থাকে, যদি এই অবস্থায় তার দেহটাকে আমরা দেখতে পাই। বাট পরবর্তীতে আবার দেখো গ্যামিটোফাইটও হচ্ছে। তো গ্যামিটোফাইট অবস্থা যদি আমরা উদ্ভিদটাকে আরও বেশি দিন দেখতে পারি, যদি বেশি গ্যামিটোফাইট দশাটা খুবই দীর্ঘস্থায়ী হয়, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে গ্যামিটোফাইটিক উদ্ভিদ বলবো। তো নর্মালি আম গাছ, জাম গাছ, এদের ক্ষেত্রে আমরা স্পোরোফাইটিক অবস্থা দেখতে পাই, এজন্য এটা হচ্ছে স্পোরোফাইটিক উদ্ভিদ। আর মসের ক্ষেত্রে, অ্যালগির ক্ষেত্রে আমরা এদেরকে গ্যামিটোফাইটিক অবস্থা দেখতে পাই, এজন্য এটা হচ্ছে গ্যামিটোফাইটিক উদ্ভিদ। তো আশা করি জিনিসটা একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। আর এই যে পর্যায়ক্রমিক আবর্তনটা, এটাকে বলা হয় যৌনক্রম বা হচ্ছে অল্টারনেশন অফ জেনারেশন।